আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, এবার শত্রুপক্ষকে ভয়ঙ্কর হুমকি ইরানের। হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রথম ধাপ সম্পন্ন করেছে লেবাননের সেনাবাহিনী। রাশিয়ার হামলায় দক্ষিণ পূর্ব ইউক্রেনে বিদ্যুৎ বিভ্রাট। আলেপ্পোরের কুর্দি অধ্যুষিত এলাকায় গোলাবর্ষণ শুরু সিরিয়া সেনাবাহিনীর। গাজায় শেষ ইসরায়েলি জিম্মির মরদেহের সন্ধান আবার শুরু হয়েছে হামাস। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে চরম উত্তেজনার এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে যুদ্ধের দামামা যেন থামছেই না, বরং তা আরও তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে ইরানের সাম্প্রতিক কড়া হুঁশিয়ারি এবং শত্রুপক্ষের প্রতি তাদের ভয়ঙ্কর হুমকি পুরো বিশ্ব রাজনীতিতে এক গভীর উদ্বেগের সৃষ্টি করেছে, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক ধরনের অস্থিরতা কাজ করছে, এবং এই অস্থিরতার কেন্দ্রে রয়েছে ইরান ও তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারের কৌশল, যার পরিপ্রেক্ষিতে তেহরান এবার সরাসরি তাদের প্রতিপক্ষের উদ্দেশ্যে এমন সব শব্দ চয়ন করেছে যা আগে খুব একটা শোনা যায়নি। ইরানের সামরিক ও রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তাদের জাতীয় নিরাপত্তা বা সার্বভৌমত্বের ওপর যদি বিন্দুমাত্র আঘাত আসে তবে তার পরিণাম হবে ভয়াবহ, এবং তারা শত্রুপক্ষের ওপর এমনভাবে পাল্টা আঘাত হানবে যা কেউ কল্পনাও করতে পারবে না। এই হুমকির ভাষা এবং ধরন বিশ্লেষণ করলে বোঝা যায় যে ইরান তাদের সামরিক সক্ষমতা, বিশেষ করে মিসাইল টেকনোলজি এবং ড্রোন প্রযুক্তির ওপর কতটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করছে, কারণ ইরানের এই অবস্থানের ফলে লোহিত সাগর থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত পুরো এলাকায় বাণিজ্যিক জাহাজের চলাচল এবং তেল সরবরাহের রুটে বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা তৈরি হয়েছে। আপনারা জানেন যে বিশ্ব অর্থনীতি অনেকাংশেই মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল, তাই এখানে কোনো বড় সংঘাত মানেই তেলের দামের ঊর্ধ্বগতি এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির আশঙ্কা। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এই হুমকি কি কেবলই বাগযুদ্ধ, নাকি এর পেছনে বড় কোনো সামরিক প্রস্তুতির ইঙ্গিত রয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, ইরান হয়তো সরাসরি যুদ্ধে জড়াতে চাইবে না, কিন্তু তাদের এই হুমকি প্রক্সি বা ছায়া যুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একটি কৌশল হতে পারে। অন্যদিকে পশ্চিমা বিশ্ব এবং ইরানের প্রতিপক্ষ দেশগুলোও হাত গুটিয়ে বসে নেই, তারাও তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করছে, এবং কূটনৈতিক মহলে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আলোচনা চলছে। এই পাল্টাপাল্টি হুমকির ফলে সাধারণ নাগরিকরা, যারা এই অঞ্চলের বাসিন্দা, তারা আছেন সবচাইতে বড় আতঙ্কে। প্রতিটি মুহূর্ত তাদের কাটছে অনিশ্চয়তায়, কখন কোথায় কি ঘটে যায় সেই ভয়ে। পরবর্তী খবরে নজর দিচ্ছি লেবাননের দিকে, যেখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে বলে খবর পাওয়া গেছে। এই সংবাদটি লেবাননের সাধারণ জনগণের জন্য যেমন স্বস্তির, তেমনি আন্তর্জাতিক মহলের জন্য একটি বড় বার্তা বহন করছে। দীর্ঘদিন ধরে লেবাননের রাজনীতি এবং সামরিক নিয়ন্ত্রণে হিজবুল্লাহের একটি বিশাল প্রভাব ছিল, এবং অনেক ক্ষেত্রেই বলা হতো যে লেবাননের রাষ্ট্রীয় সেনাবাহিনীর পাশাপাশি হিজবুল্লাহের একটি সমান্তরাল সামরিক শক্তি রয়েছে, যা দেশটির সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জিং। তবে সাম্প্রতিক প্রেক্ষাপটে লেবাননের সেনাবাহিনী যে উদ্যোগ নিয়েছে এবং নিরস্ত্রীকরণের প্রথম ধাপটি যেভাবে কোনো বড় ধরনের রক্তপাত বা সংঘাত ছাড়াই সম্পন্ন হয়েছে, তা নিঃসন্দেহে একটি বড় সাফল্য। এই প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত ছিল ভারী অস্ত্রশস্ত্র জমা দেওয়া এবং নির্দিষ্ট কিছু এলাকা থেকে হিজবুল্লাহের সামরিক উপস্থিতি কমিয়ে আনা। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে যে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং সেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার কাজ চলছে। আপনারা যারা লেবাননের রাজনীতির খবর রাখেন, তারা জানেন যে দেশটির অর্থনৈতিক অবস্থা বর্তমানে কতটা নাজুক, এবং এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা কতটা জরুরি। হিজবুল্লাহের নিরস্ত্রীকরণের এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক চাপ ছিল, বিশেষ করে জাতিসংঘ এবং পশ্চিমা দেশ
দেশগুলো থেকে বারবার বলা হচ্ছিল যে একটি দেশে দুটি সেনাবাহিনী চলতে পারে না। এখন প্রশ্ন হল, হিজবুল্লাহ কি তাদের সম্পূর্ণ অস্ত্রভাণ্ডার সমর্পণ করবে, নাকি এটি কেবল একটি সাময়িক সমঝোতা? বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপের ফলে লেবানন হয়তো আন্তর্জাতিক অর্থ সাহায্য বা IMF-এর লোন পাওয়ার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে যেতে পারে, কারণ দাতা সংস্থাগুলোর অন্যতম শর্তই ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থার সংস্কার। তবে এই প্রক্রিয়ার স্থায়িত্ব নিয়ে এখনও অনেকের মনে সন্দেহ রয়েছে, কারণ অতীতেও এমন উদ্যোগ নেওয়া হয়েছিল যা শেষ পর্যন্ত পুরোপুরি সফল হয়নি। এবার দৃষ্টি ফেরানো যাক পূর্ব ইউরোপের দিকে, যেখানে রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের তীব্রতা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আবারও চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। রাশিয়ার সাম্প্রতিক হামলায় দক্ষিণ পূর্ব ইউক্রেনে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে, যা লক্ষ লক্ষ মানুষকে অন্ধকারে নিমজ্জিত করেছে। শীতের এই সময়টাতে যখন তাপমাত্রা হিমাঙ্কের নিচে, তখন বিদ্যুৎ না থাকা মানে কেবল আলো না থাকা নয়, বরং হিটিং সিস্টেম বা ঘর গরম রাখার ব্যবস্থা অচল হয়ে পড়া, পানির সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এবং নিত্য প্রয়োজনীয় কাজগুলো থমকে যাওয়া। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাশিয়ার মিসাইল এবং ড্রোন হামলায় তাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পাওয়ার গ্রিড এবং সাবস্টেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে জাপোরিঝিয়া এবং দনেৎস্ক অঞ্চলের বিশাল এক অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো দিনরাত এক করে কাজ করছে লাইনগুলো মেরামত করার জন্য, কিন্তু ক্রমাগত হামলার ভয়ে এবং প্রতিকূল আবহাওয়ার কারণে সেই কাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। আপনারা কল্পনা করতে পারেন আধুনিক এই যুগে বিদ্যুৎ ছাড়া একটি দিন কাটানো কতটা কঠিন, সেখানে দিনের পর দিন বিদ্যুৎহীন থাকাটা কতটা অমানবিক। এই হামলাগুলিকে সমর বিশেষজ্ঞরা ইনফ্রাস্ট্রাকচার ওয়ারফেয়ার বা অবকাঠামোগত যুদ্ধ হিসেবে অভিহিত করছেন, যার মূল লক্ষ্য হল প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়া এবং সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ করে তোলা। কিন্তু আমরা দেখছি ইউক্রেনীয়দের অদম্য সাহস, তারা জেনারেটর এবং মোমবাতি জ্বালিয়ে একে অপরের পাশে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ইউক্রেনকে আরও বেশি এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে তারা তাদের আকাশসীমা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করতে পারে। তবে বাস্তব চিত্র হল, যতই সাহায্য আসুক না কেন, ধ্বংসযজ্ঞের পরিমাণ এত বেশি যে তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগবে। হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, স্কুলগুলোতে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে এবং কলকারখানার উৎপাদন থমকে গেছে, যা দেশটির অর্থনীতিকে আরও পঙ্গু করে দিচ্ছে। এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে তথ্যের প্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক মানুষ তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছেন না। সিরিয়ার আলেপ্পো থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে যে সেখানে আবারও নতুন করে সংঘাতের আগুন জ্বলে উঠেছে। আলেপ্পোর কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে সিরীয় সেনাবাহিনী তীব্র গোলাবর্ষণ শুরু করেছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটছে যখন সিরিয়া যুদ্ধের ক্ষত কাটিয়ে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই নতুন হামলা আবারও সেই পুরনো আতঙ্কের স্মৃতি ফিরিয়ে এনেছে। আলেপ্পোর উত্তরাঞ্চল, যেখানে মূলত কুর্দি জনগোষ্ঠীর বসবাস, সেখানে সকাল থেকেই ভারী কামানের আওয়াজ শোনা যাচ্ছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশ ঢেকে ফেলছে। স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো এবং প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে এই গোলাবর্ষণের ফলে বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষ প্রাণভয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছে। সিরীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর আস্তানা লক্ষ্য করে এই অভিযান চালাচ্ছে, কিন্তু কুর্দি নেতারা দাবি করছেন যে এটি একটি পরিকল্পিত জাতিগত উচ্ছেদ অভিযান এবং এর প্রধান শিকার হচ্ছে নিরীহ বেসামরিক নাগরিকরা। এই অঞ্চলের ভূ-রাজনীতি অত্যন্ত জটিল, যেখানে একদিকে সিরীয় সরকারি বাহিনী, অন্যদিকে কুর্দি মিলিশিয়া এবং তার সাথে তুরস্ক ও রাশিয়ার স্বার্থ জড়িত। আলেপ্পোর এই নির্দিষ্ট এলাকাটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, তাই এর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। এই গোলাবর্ষণের ফলে নতুন করে শরণার্থী সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে, কারণ ইতোমধ্যেই হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে যে যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তবে মানবিক বিপর্যয় এড়ানো অসম্ভব হয়ে পড়বে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য খাদ্য ও চিকিৎসার অভাব দেখা দেবে। আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখছি, যেখানে ধ্বংসস্তূপের চিত্র এবং মানুষের হাহাকার ফুটে উঠছে।
সর্বশেষ যে খবরটি আমরা আলোচনা করব তা অত্যন্ত মানবিক এবং সংবেদনশীল। হামাস জানিয়েছে যে গাজায় শেষ ইসরায়েলি জিম্মির মরদেহের সন্ধান প্রক্রিয়া আবার নতুন করে শুরু হয়েছে। এই ঘোষণাটি গাজা উপত্যকায় চলমান সংঘাতের একটি অত্যন্ত করুণ এবং জটিল অধ্যায়ের দিকে ইঙ্গিত করে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে অনেক জিম্মি ও নিখোঁজ মানুষের ঘটনা আমরা শুনেছি, যা দুই পক্ষের পরিবারের জন্যই অশেষ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। হামাসের পক্ষ থেকে দেওয়া এই বিবৃতিতে বলা হয়েছে যে তারা মানবিক কারণে এবং মধ্যস্থতাকারীদের অনুরোধে ধ্বংসস্তূপের নিচে এবং বিভিন্ন টানেল নেটওয়ার্কের মধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে, যাতে নিখোঁজ জিম্মির দেহাবশেষ খুঁজে বের করা যায়। তবে গাজার বর্তমান পরিস্থিতি, যেখানে প্রতিনিয়ত বিমান হামলা চলছে এবং মাটির ওপরের অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে, সেখানে এই অনুসন্ধান চালানো অত্যন্ত দুরূহ ব্যাপার। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের জন্যেও এটি একটি বড় আবেগের বিষয়, কারণ জিম্মি পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের প্রিয়জনের ফেরার অপেক্ষায় ছিলেন। অন্তত এখন তারা শেষকৃত্যের জন্য দেহাবশেষটুকু ফেরত পাওয়ার দাবি জানাচ্ছেন। এই অনুসন্ধান প্রক্রিয়াটি কাতার এবং মিশরের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি বা জিম্মি বিনিময় আলোচনার একটি অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি এই মরদেহ খুঁজে পাওয়া যায় এবং তা ফেরত দেওয়া হয়, তবে তা হয়তো দুই পক্ষের মধ্যে বিশ্বাস স্থাপনের একটি ক্ষুদ্র সুযোগ তৈরি করতে পারে, যা পরবর্তীতে আরও বড় কোনো সমঝোতার পথ খুলতে পারে। কিন্তু বাস্তবতা হল, গাজার ধ্বংসস্তূপের নিচে ঠিক কোথায় মরদেহটি থাকতে পারে তা শনাক্ত করা খড়ের গাদায় সুই খোঁজার মতো। এর সাথে যুক্ত হয়েছে প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং নিরাপত্তার ঝুঁকি। অনুসন্ধানকারী দলগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হচ্ছে। এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে যুদ্ধের ফলাফল শেষ পর্যন্ত কেবলই মৃত্যু, হাহাকার এবং ধ্বংস। উভয় পক্ষের সাধারণ মানুষ যে মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে তা বর্ণনাতীত। আমরা আশা করি মানবিক দিক বিবেচনা করে এই প্রক্রিয়ায় যেন কোনো বাধা সৃষ্টি না হয় এবং পরিবারগুলো যেন তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে পারে। এই ধরনের সংবেদনশীল খবরগুলো আমাদের হৃদয় স্পর্শ করে এবং আমাদের মনে করিয়ে দেয় শান্তির গুরুত্ব কতখানি।